কি শুরু করছো তুমি? কি শুরু করছিস বুঝতেছিস না? ঘরের মধ্যে কেউ মান দিছস, ছাউ ফুটাবি তুই। তাই বলে তুমি কলার ধরে আমারে টানতে টানতে বাইরে নিয়ে আসবা? তোমার টানতে টানতে বাইর করব না তো কি করব? হ্যাঁ, এত বার করে কইতাছি ভিন্ন হও ভিন্ন হও, তোমার আব্বার কাছে কও যে আমরা ভিন্ন হয়ে যাব। না, তোমার মুখে তো কুলু দিছো, তুমি তো কইতে পারো না কোনো কিছু। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের সংসারটা কি বড়? ছোট্ট একটা সংসার। আর তাছাড়া আব্বা অসুস্থ মানুষ, এর মধ্যে যায় যদি কই আব্বা আমরা ভিন্ন খাবো, তাহলে আব্বা কার মধ্যে খাইবো? আমি কই কি, তুমি একটু ধৈর্য ধরো, দেখবা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাব। ছোট্ট সংসার তোমার কাছে ছোট্ট মনে হয়? হ্যাঁ, এই যে কামাইগুলা করো, প্রতিদিন বাজারগুলা করো, এইখান থেকে যদি কিছু টাকা আমি সঞ্চয় করতে পারতাম তাও তো মনটারে বুঝাইতে পারতাম। কিন্তু না, তুমি তো তোমার টাকাই তোমার সংসারে বিলাই দিতেছো, মানুষের গাদায় গাদায় গিলাইতেছো। এত গিলাগালি তো চলবো না। আমার কি ভবিষ্যৎ নাই? ভবিষ্যতে তো আমার একটা বাচ্চা কাচ্চা হইব, তার ভবিষ্যৎ গড়তে গেলে আমার একটু কিপটা হইতে হইব। এখন কথা হইল এটা, তুমি যদি ভিন্ন না হইছো, আমি কিন্তু তোমার সাথে সংসার করবো না। আরে তুমি এত উত্তেজিত হয়েও না, মাথাটা ঠান্ডা করো। আব্বা অসুস্থ মানুষ, হাঁটতে চলতে পারে না, খোড়া মানুষ, তারে আমি এখন কেমনে কই? হ্যাঁ, তাছাড়া আমার ছোট ভাই, হ্যাঁ রে আমি এখন কেমনে কই যে আমরা আলাদা হয়ে যাবো? শোনো, তুমি তো জানো ছোটকাল থেকে আমি আমার আব্বার একটু ডরাই। ও, তোমার আব্বারে তুমি ডরাও, তোমার যে বাপ খোরা। আর আমি যে একটা শক্তপোক্ত লোক, তুই তো আমারে দেখে ডরাস না। আমি তোমার মনটাই বুঝাইতে পারি না যে এত গুতানোর পরেও আমার স্বামী কেন আমার একটু ডরায় না। এখন আমি কি করুম? তুমি আমারে কও, ভিন্ন হওয়া বাদে যদি অন্য কিছু থাকে এগুলা না আমারে কও। ভিন্ন আমরা কয়দিন পরে হই। এখন যদি ভিন্ন না হস, ইটাই না তোর মাথার মাঝখানে একটা বাড়ি মাইরা মাথাটা একবার দুই ভাগ করে এলাম, কি করবি ক? বুঝছি, মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি বইলে কিচ্ছু নাই, কারণ তোর বাপের সামনে গিয়ে দাঁড়ালে ঠ্যাং কাঁপাকাঁপি করে। বুঝছি, তোর সাথে কথা কয়ে লাভ নাই। তোর মাথায় যদি বুদ্ধি ঢুকাইতে হয়, একজনের দিয়ে তোর মাথায় বুদ্ধি দিতে হইব। কেডা? কেডা আবার? বাড়িতে মাউইমা আছে না? এই বাড়িতে কোনো মানুষ যদি থাইকা থাকে বুদ্ধিমান জ্ঞানী লোক, সে হচ্ছে মাউইমা। তারে যদি দুই কথা বলা যায় সে বোঝে, কিন্তু তোর মতো গাধা তো বোঝে না। আরে শোনো, সেইটা হলো বাইরের মানুষ, তারে নিয়ে তুমি আমার সংসার ভিন্ন করবা? এলাকার মানুষে যদি জানে বাইরের মানুষ আইসা মাওই মা আমাদের সংসার ভিন্ন করে দিছে, আমার মুখে তো চুনকালি দিব, থুতু দিব মানুষে। তোর মুখে চুন কলি দি, তুই দি। মাউইমা বাইরের লোক হইলো, তার মাথায় জ্ঞান বুদ্ধি আছে, তোমার মতো তো জ্ঞান বুদ্ধি বলে কিচ্ছু নাই। চল এখনই মাইমার কাছে যাবো, মাইমার সাথে গিয়ে এইটা নিয়ে একটা পরামর্শ করবো, তারপরে তোমার মাথায় গদায় গদায় বুদ্ধি ঢুকবে। শোনো, আরেকটা বার ভাইবা দেখলে হইতো না? গদা কোনকা সারাদিন খালি গদ্দা গদ্দা খালি গাবলা পরিবারে খায়, আর কইতাছি নালে কিন্তু এখন আচ্ছা হাঁটতেছি, ওই জায়গায় যায় ঝাড়ু আনমু, আমি আনমু না, আনো না, ওই জায়গায় যে অন্তত চুপচাপ থাইকো, আমার একটু সম্মান দিয়ে কথা কইও। চলো। সম্মানের কাজ করছস? আট কি শুরু করলা এরকম করতেছ কে? এই পা 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 ভেঙে গেল তো আমার। ভাঙুক, ভাঙে না কেন? কতদিন ধরে চেষ্টা করতেছি তোর পা ভাঙার জন্য, পা তো ভাঙতেছে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেমন কথা? আমার পা ভাঙবো কেন? আমি সুস্থ সবল মানুষ, কাম করে খামু না? পা ভাঙে গেলে কাম করবো কেমনে? তোর আর কতদিন বুঝাইতে হইব? আমরা নয় ছেলের বউ, তোর বাপের সামনে যাইয়া শরমে লজ্জায় কিছু কইতে পারি না। তুই পারস না কইতে? তুই পারস না কইতে? আরে কি কমু সেটা তো কইবা। কি কবি মানে? তোরে যে এত কইরা বুঝাই, রাত ভোর বুঝাই, বুঝোস না তুই? আমরা ভিন্ন হইতে চাই, আলাদা সংসার চাই। আচ্ছা তুমি কি এমন পাগলামি করছো? কার সাথে ভিন্ন হব? আমরা মানুষই কয়জন? সংসারের মধ্যে কয়েকজন মানুষ মাত্র, আমরা ভিন্ন হয়ে যাবোটা কোথায়? তোর বাপ সমস্যা, সমস্যা তোর বাপ। তোর বাপের সাথে একসাথে না এক ঘরে এক পাতিলে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার আব্বা এই বয়সে এই অবস্থায় অসুস্থ শরীরে কই যাইবো আর কই থাকবো? তোর বড় ভাই নেই, তোর বড় ভাবি নাই, তাদের কাছে থাকবো, আমাগো কাছেই থাকতে হবে। বিষয়টা তো এমন না। শোন, তোরে আমি একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতেছি, আমি তোর বাপের খেজমত করতে পারবো না। আমি কি তার সেবা যত্ন করবো? আমি এই বয়সে তোর অসুস্থ বাপের সেবা করতে পারবো না। আমার এই সৌন্দর্য নষ্ট হয়ে যাইবো, সেটা তো আমি হইতে দিব না। তুমি রাগারাগি করতেছো কেন? আব্বা এখানে আছে, ঠিক আছে, আব্বার বাড়ি ঘর সব তো আমরা ব্যবহার করতেছি। আসলে কি আমরা ভিন্ন হয়ে যাবোটা কোথায়? কারণ আব্বা যদি কয় যে তোমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও, মোটাওয়ার জায়গা আছে কো। আর আজকে তো আরেকটা বিষয় তুমি মাথায় রাখো যে আমাদের বাড়িতে তোমার আম্মাও থাকে, যদি রাগ করে বাইরে করে দেয়, তোমার আম্মার এনে আমরা কই যাবো? এই তুই খোটা দিতেছস? হ্যাঁ, খোটা দিতেছস তুই। তুই আমার মা এই বাড়িতে থাকি দেখে এত চ্যাটাং চ্যাটাং কথা কইতেছস। শোন, তোর সাথে আর কোনো কথা বলবো না আমি। যা সিদ্ধান্ত নেওয়ার আর যা করার আমি করবো। চল আমার মায়ের কাছে চল, আমার মারে নিয়ে বৈশাখ কিভাবে সংসার আলাদা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এই চল আমার সাথে, আয় আয় আমার সাথে। আরে কি শুরু করছো তুমি? চুপ করো। বৌমা, কি হয়েছে তোমাদের? এইভাবে হুলস্থুল করে বাড়ির ভিতরে ঢুকাচ্ছ কেন? কি
আর তোরাই কি, তোদের কোনো মান সম্মান নাই? এইভাবে তোদেরকে ঘরের ভিতর টাইনা আনতেছে আর তোরা চুপচাপ বসে রইছস। আব্বা ওই তেমন কিছু না, তোমার বৌমা একটু আর এই চুপ থাক। বড় বৌমা, তোমার সাথে একটা কথা ছিল। আমার একটু ডাল ভর্তা খাইতে মনে করছিল, তুমি আমার জন্য একটু ডাল ভর্তা করো। আর তোমাকেও বলছি, তুমি কচু শাকের ব্যবস্থা করো, আমার জন্য কচু শাক রান্ধো। আমি বাজার থেকে একটু চা খাই আসতেছি, চা খাই আইসা কচু শাক আর ডাল ভর্তা দিয়ে ভাত খাবো। শোনো একটা কথা, আব্বা কিন্তু কচু শাকের মধ্যে ওই তেঁতুল পছন্দ করে, কইতে মনে ভুল লাগেছে। এই আমি কি তোর বাপের চাকর রে? তোর বাপ এক একটা করে অর্ডার দিয়ে যাইবো আর সেটা আমার পালন করতে হইব? আমি এত কিছু বুঝি না। আমি এই সংসার আলাদা চাই, মানে চাই আমার সংসার আমি আলাদা করে নিব। দেখো আব্বার সামনে তো আমি কথা কইতে পারবো না, আর ভাইজানও তো কইতে পারে না, আমি কেমনে কম? কবা কেমনে? তোমাকে তো সোফা খালি বউগুর সামনেই চলে, বাপের সামনে জীবনও চলবে না। হ্যাঁ, এই যে তোমার বাপ সুন্দর করে বইলা গেল ডাইল ভর্তা খাইবো, টাগরাই কত দিতে মন চায়? হ্যাঁ, তোমাকে টাগরাইও যায়, তোমার বাপে গো টাগরাইও যায়। আমরা কি টাগরাই দেওয়ার লেগে এই বাড়ির বউ হয়ে আইছি? শোনো, আম্মা যখন বাইসে আসিল তখন আমরা দুই ভাই মিলা, আমার আব্বা মায়ে কত সুন্দর করে ডাল ভর্তা করতো, কচুর শাক ভর্তা করতো, পেট ভইরা ভাত খাইতাম। এই জন্য মনে হয় তোমাদেরে কইছে এটা বানাইতে। বানাও না, সবাই মিলামিশে একসাথে বসে খামুনে, দেখবা মজা লাগবো, ভাল লাগবে। ভাইজান আমার মনে হয় কি আজকে করে ডাইল ভর্তা হইব না, তোমারই ভর্তা বানাইবো, ঠিক আছে? এই তুই আর কোনো কথা কইস না। তুই যা তো চ্যাটাং চ্যাটাং কথা কইতাছস, তুই কি? তুই তো তোর বড় ভাইজানের মতো। ভাবি শোনো, এইভাবে নগো কই কোনো লাভ হইব না। যা করার আমাকেই করতে হইব। চলো তো আমার মায়ের কাছে যাই, যাই যে কোনো একটা বুদ্ধি বের করি। জায়গা মতো আইছস, বাড়ির মধ্যে যদি কোনো জ্ঞানী লোক থাকে সেটা হইলো তোমার মা। তোমার মার একটা কথা কইলে সে ঠিকঠাক মতো গুছাই গাছায় সবকিছু করতে পারে, কিন্তু ঝাদাই মেগুলো এখন পর্যন্ত বুঝলো না যে সংসার কিভাবে উন্নতি করতে হয়। ওই চল। আরে কইতেছি কি, মামাইমার কাছে আমরা দুই ভাই যায় কি করুম? সব কথা তো তোমরাই কও, আমরা তো দাঁড়ায় থাকি। তার চেয়ে ভালো এই আমি কচু শাক নিয়ে আসি, ভাই তুমি ডাল ভর্তা করো। ওইটাই ভালো। গেল মনে দুইটারে খালি গিল লাগিলা। এই মাইমা কই? ও শেফালি গো বাড়িতে গেছে, চলো ওইখানেই যাবো। ওইখানে যাইয়া দুইটারে মিলে কানের মুই। হ্যাঁ যাইতেছি তো, ছাড়ো, যাইতেছি তো। আরে ছাড়ো। মাইমারে পাইছি। মাইমা আপনারই তো খুঁজতেছি আমরা। কি কও? হ্যাঁ কেন কি হয়েছে আমি তো বুঝলাম না, সবাই মিলে আমার এই ভাই পাকড়া করে ধরছো কেন? মা শোনো, এই বাড়িতে এই অশান্তি নিয়ে আর আমরা থাকতে পারতেছি না। ভাবি ভাবি চাইতাছে এই সংসারটা আলাদা হয়ে যায়, আমিও চাইতাছি যে এই সংসারটা আলাদা হোক। আমি আমার স্বামী নিয়ে সেপারেট, ভাবি ভাবির স্বামীর নিয়ে। আমার শ্বশুর কই থাকবো না থাকবো, খাইবো না খাইবো সেটা দেখার দরকার আমাকে দুইজনের একজনও নাই। আমরা চাই এই সংসারটা আলাদা হয়ে যাক। মা ওই মা, আপনি তো জানেন আমরা এই দুই বউ সারাদিন খাটি, কারো ভিতরে একটু মায়া দয়া নেই। তার মধ্যে আমাকে শ্বশুর আব্বা হে তো শালি সারাদিন খাই 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 খাই, এইটা বানাই দাও, এইটা করো, কাপড় দিয়ে দাও। উনি মনে হয় বাথরুমে যাবো, পানি দাও, আমাকে দুজনে রাগাই দিতে হয়। এত কষ্ট কেউ করতে পারে? কারণ এই জেনারেশনের মায়েরা দেখেন তো ফ্ল্যাটে থাকে, ওই টুকটাক কাজ কাম করে, কাজের লোক রেখে দেয়। আমাকে জানালে তো কামের লোক রাখতে পারে না, যোগ্যতাও নাই। মা মা, আপনি তো আমাকে ভিতরে একটু বুদ্ধিমান মানুষ, একটু বুদ্ধি দেন কিভাবে সংসারটা আলাদা করা যায়। মা একটা বুদ্ধি দাও না, এইভাবে আর থাকতে পারতেছি না। তুমি কি চাও তোমার মেয়ে দিন দিন বুড়া হয়ে যাক? এই বয়সে যদি বুড়া হয়ে যায় তাহলে আর তো বয়স পড়েই আছে। মা ঠিকই বলছস, আর তোরা যে জায়গায় আসছো সে যে বলে না ঝোপ বুঝা কোপ ফেলাও। আমি তো একটু আবার বুদ্ধিমান মানুষ, বুদ্ধি দিতে পারি, কিন্তু তোর শ্বশুর যে না, সে তো তেলে বেগুনে জ্বলে যাবো যদি বলি যে আলাদা করে দাও। আর তোরা যখন এত করে বলতেছস আলাদা খাওয়ার কথা, যেভাবেই হোক আলাদা করুনি লাগবো। একটা কাজ করি। কি কাজ মা? তো শ্বশুর কই? আমার শ্বশুর বাজারে গেছে। এই তো সুযোগ, তোদের দুই সংসারের খেতা বালিশ কাপড় চোপড় যা আছে সব নিয়ে দরজার সামনে বসে থাক। এটা কেমন কথা মাইমা? এগুলো নিয়ে বসে থাকলে তো আর আল্লাহ জ্বলে যাবো, এটি দিয়ে কি হইব? আরে বাবা রে, সুখের সন্তান পাইতে গেলে একটু কষ্ট করতেই হয়। এগুলো নিয়ে যখন বসে থাকবা, তোমার শ্বশুর আসবে, তখন বল কি ব্যাপার এগুলো নিয়ে বসে আছো কিসের জন্য? তখন আমি বলবো যে যেহেতু আপনার দুই ছেলের বউ একসাথে বনিবনা করতে পারতেছ না, খাইতে পারতেছে না, তাহলে আলাদা করে দেওয়াই ভালো। যেহেতু বনিবনা করে থাকতে পারে না, একসাথে খাইতে পারে না, চলতে পারে না, খালি ঝামেলা আর ঝামেলা করে, দরকার কি? আর ওরাও মুখ ফুটে আপনার কিছু বলতে পারতেছে না। এই জন্যই আমি বলার জন্য এইভাবে বলছি যে বসো, তোমার বাবা আসুক, আমি একটা ব্যবস্থা করতেছি। আর বিয়ে সাহেব, যখন আপনার ছেলের বউরা আলাদা খাইতে চায়,
আপনার এত সমস্যা কি? আপনি আলাদা করে দেন, আপনার মতো আপনি তখন দুই ছেলের বউ আলাদা খান, তাইলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, আম্মা কিন্তু ঠিকই কইছে, আমার মাথায় মেলা বুদ্ধি। আম্মা, আমরা তাহলে আলাদা খাইলে আব্বার ভাত রান্নাতে কোনো লোক থাকবো না। এক কাম করেন, আপনি আমার বাড়ি থেকে যান, আব্বার ভাত রান্না দিবেন। এই বলদ, এই আমার মা কি চাকর রে? তোর বাপের চাকর? মা ওই মা কিন্তু আসলে অনেক বুদ্ধিমতী, এটা বোঝা যায়, যে কারণেই মনে হয় আমার তাও সব তাড়াতাড়ি মরে গেছে। ভাইজান, এটা আপনি কি কইলেন? তার মানে কি কইতে চাইতেছেন? আমার মা আমার বাপের মেরে ফেলছে? এত বড় কথাটা কইতে পারলেন আপনি? থাম থাম, আমি দেখতাছি। এই বান্দররে আমি খাওয়ায় আর খালি দুমবুজ বানাই দিছি, মাথার মধ্যে কিছু নয়, বুদ্ধি তো একটুও নয় মাথার মধ্যে। পারলি না তো সংসারটা আলাদা করতে, এখন যে একটু বুদ্ধি পাইছি এখন দিতেছিস পেছ লাগায় না? ধন্যবাদ মা ওই মা, ধন্যবাদ। ভাই বেশি কথা কইও না, মায়ের খেয়ে মইরা যাইবা। চুপ মা, তাহলে এনে বেশি কথা কইয়া লাভ নেই। আব্বা আবার বাজারতে চলে যাবে, চা খাইতে 2 মিনিট লাগে। ছোট চল, তাড়াতাড়ি যাই, আমরা বিছনা খাতা বাইর করে সামনে যাই বই। চল। আচ্ছা ঠিক আছে, চল আসো মা। আরে না, দেখ আবার পিছের দিকটাকে। কি রে, তোদের শ্বশুর আসে না কিসের জন্যে? কিছুই তো বুঝতেছি না। আর এত ঝগড়াঝাটি করার দরকার নাই, সংসারে অশান্তি বাড়ানোর দরকার নাই, বুঝতে পারছস? আমার পা ব্যথা করতেছে, আমি বইয়া থাকি। এই দাঁড়া 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 দাঁড়া, আরে এত করে বলতেছি এই বাড়ি থেকে যাওয়ার দরকার নাই, তোরা যে কেন কথা শুনতেছস না? এই যে বিআই সাহেব, আপনি একবার ঠিক সময় আসছেন। এই যে দেখেন, এরা ল্যাপ কথা নিয়ে সব যার যার মতো চলে যেতে চাইতেছে। তারা এই সংসারে থাকবে না যদি আপনি ভিন্ন না করে দেন। আমি এত চেষ্টা করতেছি আটকানোর, কিন্তু কিছুতেই পারতেছি না। আপনি একবার সঠিক সময় আসছেন, এখন আপনিই বলেন এদের কি করবেন? ভিন্ন করে দিবেন না ঝামেলা পোহাইবেন? কি বলেন বিএন সাহেব? আমি বাইচা থাকতে আমার পোলাপান ভিন্ন খাইবো? এই রামজাত, এদিকে এদিকে। মনে করছ আমি খোরা দেখে আমার কি এখনো তোদেরকে শাসন করার ক্ষমতা নাই? যা, ঘরে যা, যা, যা। যাইতেছে আব্বা। বিআই সাহেব, আমিও কি ভিতরে যাব? আপনি ভিতরে যাবেন? এই বাড়িতে আপনি যাইতে পারবেন না, এই ঘরে না। আপনি ওদিকে যাবেন, আপনার বাড়িতে যাবেন, যান। আপনি কইলেই হইল? হ্যাঁ, আপনি কে? আমার মেয়ের জামাই যতক্ষণ পর্যন্ত আমাকে বলবে যে আপনি এই বাড়ি থেকে চলে না যান, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। আমি তো আপনার কথাই যাব না, আমি এই বাড়িতেই থাকবো এবং এই বাড়িতেই বসবাস করবো। শুনেন, দেখছো দেখছো কি বেহায়া, হ্যাঁ? তারপর ওই ঘরে থেকে ঢুকে গেল। আচ্ছা, দেখতাছি আমি বিষয়টা। বিয়ে আমারে এত বড় কথা কইতে পারলো, আমারে এত অপমান করলো সবার সামনে। আরে এই বাড়িতে কি আমি ভাত কাপড়ের জন্য পইরা আছি? আমি তো ভাত কাপড়ের জন্য পইরা আসি নাই, শুধুমাত্র আমার মেয়েটার জন্য আমি পইরা রইছি। তাগো সুখে সংসার আর সুন্দর করে দিমু দেখা। আর বিয়ে মা কান্না করেন না, কার কথা কি মনে করতেছেন আপনি? উনি বাইর করার কেডা? হ্যাঁ, ক্ষমা, এমন কথা কালকে কিন্তু আমার অনেক কষ্ট লাগে। আর তাছাড়া এটা বুইড়া খাটাস, তুমি কই বুইড়ারটা খাও, আমার স্বামীর টাকায় খাও। ওই বুইড়া কি করলে না করলে তাতে তোমার কি যায় আসে? সেটাই তো কথা, আপনি তো আমাকে জামাইতে খান, তাহলে আপনি কেন তার কথাই বাড়ির থেকে বাইর হইবেন? সবই ঠিক আছে, কিন্তু দেখো তোমার শ্বশুর কত কথা কইলো, মনে হলো আমি খাওয়ানোর জন্য এই বাড়িতে পড়ে আছি। আমি তো চাই তোমরা দুইজন সুখে শান্তিতে থাকো। তোমরা যখন একসাথে থাকতে পারতেছো না, আলাদা হয়ে যাও, তাও ভালো থাকো। কিন্তু তোমার শ্বশুর উল্টা কথা কয়। ওই বুইরা যখন আমার পিছনে লাগছে না, আমার এই বাড়ির থেকে যাইতে কইছে, ওই বুইরার আমি এই বাড়িতে থাকতে দিব না। মা, তুমি তো কইতেছো, একটা তো বুদ্ধি দিলাও, সেই বুদ্ধি মতো কাজ করতে যাই কি হইলো দেখছো? আর উল্টা কথা শুনতে হইলো। মা, আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনি ভালো বুঝেন কি করলে কি হইব। এখন আপনি যদি কান্নাকাটি করেন তাহলে তো আমাগো আর কোনো সমাধান হইব না। আপনি একটা ভালো বুদ্ধি দেন মা। মা, তুমি কিন্তু আমাকে শেষ ভরসা, দেও না একটা বুদ্ধি। ও মা, একটা বুদ্ধি বের করে। আরে দাঁড়া দাঁড়া, একটু ভাবতে তো সময় দিবি, ফস করে কি করা যায় নাকি? পাইছি, একটা বুদ্ধি পাইছি। কি মা? আরে শোন, মেয়েরাই পারে তার স্বামীরে ভুলাইয়া ভালাইয়া বসে আনতে, আর যদি একবার বসে আনতে পারোস তাহলে তো কোনো কথাই নাই। তোরা যা বলবি তোর স্বামী সেইটাই করতে বাধ্য। মা, তোমার কথা আসলে বুঝলাম না। আরে বুঝলি না, এই যে এই বুইরা খাটাসে কিভাবে এই বাড়ির থেকে বাইর করবি? তোরা তো পারবি না, বাইর করতে হইব তোর স্বামী গদিয়া। কি? ওরা বের করবো ওর বাবারে? যে পরিমাণ ভয় পায়, ভাবি বলো তো এটা কি কথা বলবো? এইটা তো কোনদিন সম্ভবই না, কারণ ওর বাপের সামনে গেলে দুইটা মিলে যে হারে কাঁপে,
ওরা জীবন আব্বারে বাড়ি থেকে বাইর করতে পারবো না। আর ভেরে বাড়ি থেকে বাইর করলে কই যাইবো? আহারে বুঝতেই তো পারতেছস না, ওইভাবে বের করবো কে, বুদ্ধি দিয়ে বাইর করতে হইব। তোর শ্বশুর তো খুড়া, হ্যাঁ, অসুস্থ থাকে বেশিরভাগ সময়। উনারে চিকিৎসার কথা কইয়া চলে বলে কৌশলে এই বাড়ির থেকে বাইর করতে হইব। আর একবার যদি বাড়ির থেকে বাইর হয়, এক জায়গায় ফালাই দিয়ে চলে আসবা। মা, তুমি এটা কি কইলা? এক জায়গায় যদি ফালাই দিয়ে আসে, উনি তো মারা যাইবো। মরে গেলে যাইবো, আরে নিয়ে আসবি বাড়িতে, কবর দিবি। কেউ যদি জিজ্ঞেস করে উনি অসুস্থ ছিল, মরে গেছে, আর যদি কয় বাড়ির থেকে কিসের জন্য গেছে, সেইটাও কবি। বাড়ির থেকে কেন বাইরে গেছে সেটাকে আমরা জানি। ওনার যখন যা মন চায় উনি তখন তো তাই করে। ছোট, আমার কি মনে হয় মার বুদ্ধিটা কিন্তু খারাপ না। মুরব্বী মানুষ একবার যদি ওই ডাক্তার দেখানোর কথা কয়ে বাড়ির থেকে একবার যদি বাইরে ফালানো যায়, উনি তো চাইলে আর বাড়িতে ফেরত আইতে পারবে না, যেহেতু পঙ্গু মানুষ। আর মইরা গেলে তো সমস্যা নেই, মইরা গেলে তো তোর আর আমার রাস্তা ক্লিয়ার। কি কষ্ট হ, ভাবি ঠিকই কইছো। এখন যেইভাবেই হোক আমাকে স্বামী করে বুঝাইতে হইব। বুঝাইয়া এমন এক জায়গায় ফালাই রাইখা আসতে হইব যেখান থেকে চাইলেও ফিরে আসতে পারবো না। সেইটাই। এখন তোর জামাইরে তো তুই বুঝাইতে পারবি, কিন্তু আমারটা তো ঠেড়া, ওরে তো পিড়ে পিড়ে বুঝাইতে হইব। আহা, এত ধৈর্য হারা হলে চলবো না তো। বলছি কি, স্বামী মন জোগাড় করতে হয়, আগে মন জোগাড় করো, তারপর দেখবে কি স্বামী তোমার আসল ছাড়া কিছুই বুঝবো না। বুঝবো নাই মানে সুন্দর মতো করে বুঝাবো। হ্যাঁ, এমন আদর ভালোবাসা দেখাও, মেয়েরা পারে না এমন কোনো কাজ নাই। ঠিক আছে মা, তুমি যেটা কইছো সেটাই হইব। আজ থেকে আমাকে প্রথম টার্গেট স্বামী। চলো চল ভাই, মা আসেন, ভিতরে আসেন। এইবার মনে হয় বুদ্ধিতে কাজ হইব। এদিকে আসো। আবার কি হলো? তোমার মাথায় তো বুদ্ধি নাই। মা ওইমার মাথা থেকে কঠিন একটা বুদ্ধি আমদানি হয়েছে, এখন সেই বুদ্ধিটা বাস্তবায়ন করতে হবে। মামাইমার মাথা থেকে নতুন বুদ্ধি আমদানি হয়েছে, কার্যক্রম করতে হইব, মানে কি? মনে তোমার বুঝতে পারতেছো না? শোনো, তোমার আব্বারে এক্ষুনি বাড়ির থেকে বাইর করে ফালাই দিয়ে আসবো। যাও। আমার আব্বারে আমি বাড়ির থেকে ফালাই দিয়ে আসবো কেমনে? কেমনে আবার? ছলে বলে কৌশলে তোমার আব্বারে ডাক্তার দেখানোর কথা বইলা ফালাই দিয়ে আসবা। এটা তুমি কেমন কথা কইতেছো? আব্বারে ডাক্তার দেখার কথা কইয়া ফালাই দিয়ে আসমু? হ্যাঁ, ফালাই দিয়াবা, এতে সমস্যা কি? আমার আব্বাটা মরে যাইবো? এই বলো দেই, মইরা গেলে তার জন্য সুবিধা রে। যদি মইরা যায় তাহলে আমাকে চিন্তা থাকবো না, ঝামেলা থাকবো না। চিন্তা করতে হইব না যে কখন আমার বাড়িতে আইসা উঠে। মইরা গেলে কবর দিয়ে ফালামু, ঝামেলা একবারে শেষ। ওই এটা তুমি কি কও? আমার আব্বা মরে গেলে আমি আব্বা ডাকবো কারে? এই বলো, আব্বা ডাকি কারে মানে? আমাগো পয় পোলাহান ওইলে যখন তোর পোলা হইব, ওই পোলারে তুই আব্বা করে ডাকবি। আমি তো বুঝলাম না, আমার পোলার আমি আব্বা ডাকবো নাকি আমার পোলা আমার আব্বা ডাকবো? এত কথা তো তোর কইতে কইনি। আরেকটা কথা মনে পড়ছে, এখন যদি আমি আমার বাপের পোলা হইয়া আমার বাপরে ওই ফালাই দিয়ে আসি, কয়দিন পর যদি আমার পোলা আমারে ফালাই দিয়ে আসে? ও, বেশি বুঝো না। আমার কথা তোমার ভালো লাগতেছে না? শোনো, আমি তোমার একটা কথা কই। এই যে তুমি চাও না আমার সাথে সুখে থাকতে, আমিও তো চাই তোমার সাথে সুখে থাকতে, কিন্তু কাঙ্গ সুখের মধ্যে ওরকম একটা বাধা যদি থাকে, আমরা কেমন করে সুখী হমু কও? শোনো, আমি তোমার অনেক মানি না, তুমি একবার ভিন্ন হয়ে দেখো, তোমার আর মানবো না আমি। তখন দেখবা তুমি আর আমি দুইজনের টোনাটনি সুখী সংসার করবো। সবই ঠিক আছে, কদিন আগে যে ওয়াজ হলো না উত্তরপাড়ায়, ওয়াজে গেছিলাম, হুজুরে কইছে স্বামীরে তুই করে করে অনেক গুনাহ হয়। ঠিক আছে, করলাম না। তুমি শোনো স্বামী, ও স্বামী, যাও না, তুমি আর তোমার ভাই মিলা যেমন করে হোক ডাক্তারের কথা কইয়া অনেক দূরে নিয়ে তোমার বাপেরে ফালাই দিয়ে আসে। ঠিক আছে স্বামী? আচ্ছা আইসে যাও। কি হইলো? চলো তুমি চলো। চলো। কিরে বাজান, আমারে তোরা কইলে যাইতেছ? আব্বা, ওই তুমি তো অসুস্থ, এই জন্য তোমার একটা ভালো ডাক্তার দেখাই, যাতে তুমি সুস্থ হইতে পারো, তাই ডাক্তারখানা নিয়ে যাইতেছি। শুনছি গঞ্জে একটা ভালো ডাক্তার আইছে, এই ডাক্তারের চিকিৎসা নাকি খুব ভালো হয়। ভাবলাম আমগো আব্বার চিকিৎসাটা করায়নি। আব্বা চলো, আর দেরি কত করে ডাক্তারই তো এই পর্যন্ত দেখাইলাম, কিছুতে তো কিছু হইলো না। আবার কোন ডাক্তারের কাছে নিয়ে যাবো? এটা ভালো ডাক্তার আব্বা, অনেক বড় ডাক্তার, মেলা বড় ডাক্তার। তুমি আও না, শুভ কাজে দেরি করতে নেই, চলো। এইবার দিনে আপদ বিদায় হইলো। চল ভিতরে যাই।
কিরে বাজান, হ্যাঁ। তোরা কইলি আমারে ডাক্তারের কাছে নিয়ে যাবি, কিন্তু এটা দিয়ে আমার জঙ্গলে নিয়ে আইলি। আব্বা এটা তোমার লেগা জঙ্গল, কিন্তু আমার লেগা কিন্তু মঙ্গল, বুঝছো? তুমি আজকের থেকে এই জঙ্গলে থাকবা, আমাদের লগে আর থাকবা না। কি কাজ বাবা? এই জঙ্গলে তো বাঘ ভাল্লুক শিয়াল থাকে। ওরা এইখানে- মেলা দিন না খাইয়া আছে, এই লেগে হয়তো আমরা নিয়ে আইছি। কি কো ভাই? আব্বা এইটাই তোমার জন্য ভালো হইব, বাঘ ভাল্লুকের সাথে মিলামিশা থাকো, এইটাই তোমার জন্য ভালো, আমাদের জন্য ভালো। কি কাজ বাবা? চল। আল্লাহ হাফেজ আব্বা, ভালো বাবা। থাকো। এই জঙ্গলে আমারে ফেলাই দিয়ে যাস না বাবা, এই চল, আমারে বাঘ ভাল্লুক শিয়ালে খাইয়া ফেলাইবো। ওইটাই তোমার ভালো হইব। আমার লাঠি দুইটা দিয়ে যা বাবা। হায় আল্লাহ, এটা কি করলো আমার প্রমাণ? আমি এখন কই যাব? এই জঙ্গলে তো আমারে বাঘ ভাল্লুকে খাইয়া ফেলাইবো। কেউ কোথাও আছে গো? ও আমারে বাঁচাও, আমি এখন কই যাব? কেউ কোনো থাকলে আমারে বাঁচাও। আল্লাহ, আল্লাহ আমারে তুমি সাহায্য করো, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আল্লাহ। এই শিয়ালের হাত থেকে আমারে বাঁচাও, বাঘের হাত থেকে আমারে বাঁচাও। কি ব্যাপার? এই গহীন জঙ্গলে মানুষের শব্দ? আল্লাহ, কেউ কি নাই আমারে বাঁচানোর জন্য? হ্যাঁ তাই তো, ওই যে, আরে আরে এখানে বাঘ শিয়াল ভাল্লুক থাকে, ওই মানুষটারে তো খায়া ফেলাবে। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। কিন্তু শব্দটা আমার আসতেছে কোনো কোন দিক গতি দিয়ে? নাই, আল্লাহ তুমি আমারে রক্ষা করো। হ্যাঁ, ওই যে সামনের দিক দিয়ে আসতেছে। না, মানুষটারে তো বাঁচাইতে হবে, তা নাহলে তো বাঘে খায়া ফেলাবে, শিয়াল ভাল্লুক খায়া ফেলাবে। না 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 না, আল্লাহ, আল্লাহ, কেউ কি নাই আমারে বাঁচানোর মতো? আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ। এই 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 এই, আপনি কে? হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে কি? আরে এই জঙ্গলে তো বাঘ থাকে, ভাল্লুক থাকে, আবার ভয়ঙ্কর শিয়ালও আছে। এই জঙ্গলে আপনি কি করতেছেন? আপনার ঠিকানা কি? ভাই, আমার বাড়ি গফা করি, আমার নাম বশির দেওয়ান। আমার দুইটা পোলা আছে, ওই দুইটা পোলার বুদ্ধি সই না আমার এই নাই জঙ্গলে ফেলাই দেয়া গেছে। আমি একজন পঙ্গু মানুষ, আমি এখন কই যাব, কি করব ভাই? এই কি কইতেছেন আপনি? আপনার নিজের পোলা দুইটা আপনার এই জায়গায় ফালাই গেছে, ওগো বউর কথা শুই না? ও ভাই, হায় হায়, এই কোন দুনিয়ায় আছি? আচ্ছা ঠিক আছে, আপনার আরো কথা শুনবো, কিন্তু আগে আমরা এই জঙ্গল থেকে বের হয়ে যাই। এখানে খুব রিস্ক আছে কিন্তু। উঠেন 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 উঠেন, এই আস্তে আস্তে, সাবধানে সাবধানে। হ্যাঁ উঠেন উঠেন, এই হ্যাঁ, আস্তে 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 আস্তে, হ্যাঁ চলেন। ওরে জমি রে জমি, কতদিন ধইরা আমার স্বপ্ন যে আমি তোরে বিক্রি কইরা ব্যবসা বাণিজ্য কইরা বড় লোক হমু, কিন্তু ওই আব্বার জন্য আমি পারি নাই। পথের কাটা আমি এখন সরাই দিছি, এখন তোরে বিক্রি কইরা ব্যবসা বাণিজ্য বড় করুম আর কোটিপতি হমু আমি। সালাউদ্দিন, এই জমিটা নিছি বুঝছো? আচ্ছা আচ্ছা, তুমি একটু কাস্টমার দেখো তো, এই জমিটা আমি বিক্রি করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কে তুমি মানে? আমি এই জমির মালিক, আপনি কে? পাগল টাগল নাকি? আরে না, পাগল হবো কেন? আমি বশির দেওয়ানের বড় পুত্র রোমেল দেওয়ান। আপনি বলছেন এই জমি বিক্রি করার জন্য উনাকে কাস্টমার দেখতে। এই জমির মালিক আমি, কাস্টমার দেখলে আমি দেখবো, আপনি কেন কাস্টমার দেখবেন? ধর্মিয়া, আমার হাতে হলো এই জমির দলিল, আর তুমি কইতেছো এই জমির মালিক তুমি না? এই দেখো, রীতিমতো এই জমির দলিল আমার কাছে। জমির দলিল আপনার কাছে হইলে এই যে আপনি জমির মালিক, তার কিসের প্রমাণ আছে? হ্যাঁ এই যে দলিলটা দেখো ভালো করে, শিক্ষিত তুমি? হ্যাঁ শিক্ষিত। দেখো, আরে হইছে ওখান থেকে পাগল ছাগল এসে যাও 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 যাও। এই সালাউদ্দিন, তাহলে তুমি ভালো একটা কাস্টমার দেখো, হ্যাঁ? আমি দেখতে আরে দাম যদি একটু কমও হয় আমি ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে। শোনেন, কি? এই জমির মালিক আমি, আমার আব্বা পৈতৃক সূত্রে আমরা দুই ভাই এই সম্পত্তি পেয়েছি।
এখন হুট করে আপনি এসে জাল দলিল দেখিয়ে আমাকে বলবেন যে এই জমির মালিক আপনি, এটা তো হতে পারে না। দেশে কিন্তু আইন কানুন আছে, আমি কিন্তু আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমার আব্বা আজ কতদিন হলো হারিয়ে গিয়েছে, তাকে খুঁজে পাচ্ছি না। শিয়ালে খেয়েছে না বাঘে খেয়েছে, মরে গেছে না বেঁচে আছে আমি জানি না। এই মিয়া কবিতাটা একটু বন্ধ করো না। জমির মালিক যদি জমি বিক্রি করে দেয় তাইলে আর পট্টিক থাকে না, বুঝতে পারলা? জমির মালিক বিক্রি করে দিছে মানে? আমার আব্বা নাই, আপনি কার কাছ থেকে আমার আব্বারে পাইলেন আর কেমনে জমি কিনলেন? তোমার আব্বা কে বা কাহারা সেটা তো আমি জানি না। বাংলা কথা শোনো, তুমি যে কইতেছো এই জমির মালিক তুমি, তাহলে এই জমির যদি তোমার কাছে দলিল থাকে তাহলে দলিল নিয়ে আমার বাড়িতে আইসো, তখন প্রমাণ হয়ে যাবে আমার দলিল জাল কিনা। ঠিক আছে? চলো। পাগল ছাগল কোথা থেকে আইছে? হাই হাই, আব্বারে জঙ্গলে ফেলাই থইলাম, তাহলে কি আব্বারে শিয়ালে বাঘে খাই নাই? আব্বা কি বাইসে উঠলো? জমি কি হারে লিখে দিল? না না, মাথায় তো কিছু খেলতেছে না, ঘুরতেছে, দুনিয়া ঘুরতেছে। ও জমি তোরে বিক্রি করতে পারবো না? হাই হাই, এত স্বাদের টাকা, বড় মামিমার কাছে যাইতে হইব। এই একজন বুদ্ধিমতী মহিলাই আছে যে কিনা বুদ্ধি দিয়ে আমার এই জায়গা থেকে বাঁচাইতে পারবো। মামিমা, মামিমা, মামিমা। আইসকা যেমনি হোক তুই জাল্লা পাড়ায় যাইয়া ওই যারা জাল মারে না, মাছ ধরে, খবর দিয়ে নিয়ে আবি। এই পুরা পুষ্করির মাছ ধইরা সব বাজারে পাঠানো। আমার কি মনে হয় জানোস, মিনিমাম 2 ট্রাক মাছ হবে এর মধ্যে। মাছগুলি বেচা শেষ হইলেই, হ্যাঁ মনে করো কয় বিঘা, 2 বিঘার তো হয়ে যাবো জমিটা না, মিনিমাম 8-10 লাখ টাকা তো পাবো না? সালাউদ্দিন, এইবার কিন্তু আচ্ছা এই মাছ সহ এই পুকুরটা যদি বিক্রি করি কয় টাকা যাইতে পারে? এটা যাবে তো প্রায় 10 লাখ টাকার মতো তো যাবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চাচা, আপনি কোন পুকুরের কথা বলতেছেন? এই যে এই পুকুরটা আমি মাছ সহ কিনলাম। এখন কাস্টমার খুঁজতেছি, মাছ সহ এই পুকুরটা আমি বেচা ভালাম। চাচা, আপনার কোনো সমস্যা আছে? এই পুকুর আপনি বেচবেন কেমনে? এই পুকুর তো আপনার না, এই পুকুর তো আমার, এটা আমার পৈতৃক সম্পত্তি। আমার বাপের সম্পত্তির ভাগে এই পুকুর আমি পাইছি, আপনি কেমনে বেচবেন? এ সালাউদ্দিন, জি দাদা, আরেক পাগলের সঙ্গে দেখা হইলো নাকি? তাই তো মনে হচ্ছে। এই আপনি কি কন? আপনার পৈতৃক সম্পত্তি? হ্যাঁ, রীতিমতো আমি এই পুকুর মাছ সহ কিনছি মিয়া। এই যে আমার হাতে দলিল। চুপ এই! করেন, আজারে করতে করতে দলিল নিয়েছেন মি আপনি। হোনেন, এই পুকুর আপনি কেমনে বেচবেন? আমার মনে হয় কি জানেন, যে আপনার বয়স হয়েছে, বয়স হয়ে মানুষের ভীমরতি হয় না, এই ভীমরতিতে আপনারা ধরছে। আপনার অন্য কোনো পুকুর আছে বোধ হয়, আপনি ভুলবশত এখানে চলে আসছেন। আপনি আপনার এই লোকটার সাথে নিয়ে আপনার পুকুরে যান, আমার পুকুরের আশেপাশে আপনার দেখতে চাই না, যান। চুপ করেন। আপনি কি শিক্ষিত? হ্যাঁ। এইটা নেন। আমি দলিল নিয়ে কি করুম? এই মিয়া শোনেন, এই দলিলে স্পষ্ট লেখা আছে এই পুকুরের মালিক বশির দেওয়ান, তার কাছ থেকে আমি এই পুকুরটা কিনে নিছি। তার পৈতৃক সম্পত্তি হতে পারে, কিন্তু বিক্রি হওয়ার পর কিন্তু আর পৈতৃক সম্পত্তি থাকে না মিয়া। দেখেন চাচা, আপনার উপর আল্লাহ রাসূলের দোহাই লাগে, আপনি উল্টাপাল্টা কথা কইবেন না। আমার আব্বা জীবিত থাকা অবস্থায় এই পুকুর কোনোদিন বিক্রি করে নাই। আমি জানি আপনি কই থেকে মিছামিছি দলিল এনে কইতেছেন যে এই পুকুর নাকি আমার আব্বা আপনার কাছে বেচছে। আল্লাহ কোথার গজব পড়বে আপনার উপরে। আপনি মিছা কথা কইেন না, এটা আমার পৈতৃক সম্পত্তি। এই পুকুর দিয়ে আমার জীবন বদলে যাইবো। আমার পুকুর আপনি দখলদার দিতে পারেন না। এ সালাউদ্দিন, জি আমরা কি নাটক দেখতেছি? তাই তো মনে হচ্ছে। এই যে ভদ্রলোক সাহেব, আপনার আমি কই শোনেন, আপনার যদি এই পুষ্করির এই পুকুরের যদি দলিল থাকে তাহলে আপনার দলিলটা নিয়ে আমার বাড়ি আইসেন, তারপরে প্রমাণ হয়ে যাবে যে আমার এই দলিল জাল না আপনারটা জাল। ঠিক আছে? যাই। আসসালামু আলাইকুম। সালাউদ্দিন, চলো যাই। জি দাদা, চলো। আমার নামে দলিল নাই, আমি তো পৈতৃক সম্পত্তি পাইছি। ও চাচা, এটা কি কয়? ও আল্লাহ, আল্লাহ আমার উপর কি গজব পড়লো এটা। আমার আব্বা তো মরে গেছে, এই জমি এই পুকুর বিক্রি করলো কেনা? ও আল্লাহ, ভাই আমি তোমার লগে পরে কথা কব, আমি আগে পেঁচ ভাঙ্গা লই কি হয়েছে না হয়েছে। ও চাচা, চাচা গো, ওই আরে বাবারে, কার এত বড় সাহস? হ্যাঁ, এই বাড়ি এই জায়গা দখল করে, আগে আসুক না কে, আসলে পরে আমি ঠ্যাং ভাঙ্গা হাতে ধরাই দেব। আরে বাবা, তুমি শান্ত হও। আমার জমি, আমার জমি। আরে বললাম তো আমি আছি। আমার এলাকায় তুমি জানো না, আমার এলাকায় আমার কথা মতো না শুনলে বঘে মহিষে একসাথে জল খায়, শুধু আমার
কথার জন্য, তাছাড়া সব বন্ধ হয়ে যায়। তুমি চিন্তা করো না তো বাবা। আম্মা গো, আম্মা, তোমার আবার কি হইছে? আমার সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? আব্বার বাগে যে পুকুরটা আমার পড়ছিল, ভাইজান তো কইলো জমি বাইরে নিব, পুকুর আমারে দিব। ওই পুকুরে মাছ ধরে বেচতে গেছি, এক লোক আইসা এক কইতাছে ওই পুকুর নাকি তার, মাছও নাকি তার, সে নাকি সব বেচে দিব। আম্মা, আমি তো পথে বুঝে গেলাম। আচ্ছা, সালাউদ্দিন, জি দাদা। এই যে তোমারে আমি এই বাড়ির কথাই আমি বলছিলাম, বুঝছো? সালাউদ্দিন, জি, জমি বিক্রি করতে গেলাম, ওইখানে এক পাগল। মাছের পুকুর বিক্রি করতে গেলাম, ওইখানে দেখে একটা পাগল। আর এখন বাড়ি বিক্রি করতে আইছি, এখানে দেখে পাগলের মেলা। আচ্ছা, আপনাদের ফ্যামিলি কি সবাই পাগল? এই মেয়ে চুপ থাকেন, বেশি কথা কনকে। হ্যাঁ, আরে ওই যে কথাই আছে না, পরের জায়গা পরের জমি ঘর বাড়াইয়া আমি লই। আমি তো সেই ঘরের মালিক নই। কোথা থেকে উইরা ধুইরা আসছেন, আইসা বলতেছেন আমাদের পাগল। আরে পাগল তো হইছেন আপনি। কার জায়গা আপনি কে বিক্রি করতে আসছেন? আপনি কে? হ্যাঁ, আচ্ছা, শোনো শোনো, বশির দেওয়ানকে তো আপনারা সবাই চেনেন। আমার আব্বা। ও, আমি বড় ছেলে। ও আচ্ছা আচ্ছা, মানে বশির দেওয়ানের আপনারা দুই ছেলে? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আপনার বাবার রীতিমতো দস্তখত করা আছে। আমি কিন্তু মুখে কথা বলি না, দলিলে কথা বলবে। এই দেখুন, সবাইকে দেখান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আপনারাই বলেন, এই যে জমি বিক্রি করতে গেছি, মাছের পুকুর বিক্রি করতে গেছি, আবার এই যে এই বাড়ি বিক্রি করতে আসছি, আমার তো লিগেল আছে, আমি তো লিগেল আছি, তাই না? এখন আপনারাই বলেন, পাগল কি আমি? না, এই জমি আপনার এই জমি আমাকে, আমার আব্বা আমাকে এই পৈতৃক সম্পত্তি দিয়ে গেছে, এই কাগজ ভাও এখন আপনার দেওয়া যাবে না, আপনি যান। আপনি যদি ওই দলিল নিয়েও যান, আমার তো কোনো সমস্যা নাই, কারণ ওইখানে রীতিমতো আমার সই আছে, আমার ছবি আছে, এবং আপনার বাবারও ছবি আছে। এই যে শুনেন, আপনার একটা কথা কই, আমার শ্বশুর মানে মারা গেছে, সে মারা গেলে মানুষ কেমনে করে জমি লিখে দেয়? বা আমরা জানি সে মারা গেছে, তার সে জমি লিখে দেয় না, এটা মিথ্যা কথা। আপনি সবকিছু সেটাই কথা, সেটাই যে মানুষ মরে গেছে সে মানুষটা কবর তুইতে এসে আপনারা লিখে দেন, আর আপনারা সে জমি লিখে দিব কেন? আপনারা তো সে চিনেই না। হাতের লেখা নকল করেছে, হাতের লেখা নকল করেছে। জাল সই, জাল সই। ইজ দ্য পয়েন্ট। সুন্দর পয়েন্টে আপনারা কথা বলছেন। যেই ব্যক্তি মারা যায় সেই ব্যক্তি কিভাবে জমি লেখা দিতে পারে, তাই না? এখন আপনারাই চিন্তা করেন, তাইলে এই ব্যক্তি যদি মারা যাইতো, তাহলে এই দলিলটা কিভাবে আমাকে লেখা দিত, এই জমি পুকুর এই বাড়ি? আপনারা একটু চিন্তা করেন। ভাই সাহেব, জি জি, এখন দলিল ও জাল হয়। হ্যাঁ। এখন আপনি তো জাল দলিল আইনেও আমাদের দেখাইতে পারেন। আচ্ছা 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 আচ্ছা, আমাকে কি আপনারা চিনেন? না না চিনারই কথা। আমি জমিদার বংশের নাতি, আমার নাম চিস্তি শহীদ, ওই রসুলপুরে আমার বাড়ি। আর আপনারা হচ্ছেন বশির দেওয়ানের দুই ছেলে। তা আপনাদের বাবা কোথায়, কি বললেন? আব্বা মারা গেছে। ও, আপনাদের আব্বা মারা গেছে। হ্যাঁ। কিভাবে মারা গেল? আব্বা কিভাবে মারা গেছে হ্যাঁ। আমি জানি না, ভাইজান জানে। ও হ্যাঁ, এই আব্বা মারা গেছে। হয়েছে কি, এই আব্বারে নিয়া অসুস্থ মানুষ, ল্যাংড়া মানুষ, চলতে পারে না, ভালো একখান ডাক্তার আসছে শহর থেকে, আমরা দুই ভাই চিন্তা করলাম আব্বারে চিকিৎসা করায় নিয়ে গেলাম ডাক্তারের কাছে, ভালো মতো বসায় রাখছি, ডাক্তারের সাথে আলোচনা করতেছি, পিছন দিকে তাকায় দেখি আব্বা নাই। ভাইজান এমনি কইছে। আব্বা নাই তো নাই, তারপরে আমরা সবাই মিলে কত খুশি। থামেন! আর কত মিথ্যা কথা বলবেন আপনারা? আর কত? কি করিয়া পারলেন নিজের বাবারে ওই জঙ্গলে ফালাই দিয়ে আসতে? একটা বার কি ভাবলেন না আপনারা যে আপনারা সেই মানুষটার দুইটা সন্তান, যেই বাবা আপনাদের এত কষ্ট কইরা কোলে পিঠে কইরা মানুষ করছে, যেই বাবা নিজে না খাইয়া আপনাকে মানুষ করছে, আপনাকে লেখাপড়া শিখাইছে, আপনাকে বিবাহ করাইছে, আর সেই বাবারে আপনারা জঙ্গলে ফালাই দিয়েছেন বাঘে খাওয়ার জন্য, ভাল্লুকে খাওয়ার জন্য? আপনারা কি মানুষ? আমার তো মনে হয় আপনারা মানুষ না, মানুষ রূপী জানোয়ার। জানোয়ার যদি না হইতেন তাহলে এরকম কাজ করতে পারতেন না। আরে, বউ মরলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ পাবেন না। বাপ হলো কি জানেন? বট গাছ। যতদিন পর্যন্ত একটা সন্তানের বাপ জীবিত থাকে, ততদিন সেই সন্তানের মাথার উপরে ছায়া থাকে। বাপ মরে গেলে সেই পোলাটা এতিম হয়ে যায়, ছায়া সইরা যায় তার মাথার উপর থেকে। আর আপনারা এই বউর কথা মতো ওই বাপটারে জঙ্গলে ফালাই দিয়েছেন, বাপটারে যেন বাঘে খায়া ফালায়, তারপর
বাবার সয় সম্পত্তি যা কিছু আছে সব লুইটা মুইটা দুই ভাইতে ভোগ করবেন সারা জীবন। থু, ধিক্কার দেই আমি আপনাকে। আমি পারতাম আমার নিজ হাতে আমি আপনাকে দুইটারে পুলিশে ধরাইয়া ওই 14 শিকের মধ্যে ঢুকাইতে, কিন্তু আমি তা করব না। কেন করব না তা জানেন? আপনাদের যদি এই সব বুঝ না দেই, ওই জেলখানায় যাইও আপনাকে বুঝ হইব না। আর আপনারা কোন তো আপনাকে বাপ এখন কোথায়? আব্বা কই আছে? কই আছে আপনাকে বাপ? বশির ভাই আসেন। এই যে আপনাদের সেই হতভাগা বাপ, দেখছেন আপনারা? আর শোনেন, আল্লাহ আমারে অনেক জমি জমা দিছে, জমিদার বংশের নাতি আমি। হ্যাঁ, সত্য কথা। আপনাকে বাপ তার সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু আমার নামেই লেখা দিচ্ছে, এটা সত্য। কিন্তু এই দলিল আমার কাছে আমি রাখবো না, আমি আপনাকে ফেরত দেব। তাই সেই দিনই আপনারা মালিক হবেন। যতদিন পর্যন্ত বশির ভাই পয়সা আছে, এই বশির বাইরে যেই ছেলে সেবা যত্ন করব, খাওয়াইব, পড়াইব, সেই ছেলেই এই দলিলের মালিক হইব। আমি আব্বা আব্বা এখন থেকে আপনি আমার সাথে খাইবেন। আব্বা না, আপনি আমার সাথে খাবেন। আব্বা চলেন, আপনি এখন থেকে আমার সাথে থাকবেন, আমার ঘরে খাইবেন, আপনার সেবা যত্ন আমি করব। না না কবিতা, এই বাড়ির বড় বউ আমি। আব্বা, আগে আমি আপনার সেবা যত্ন করছি, দরকার পড়লে আপনি যা যা খাইতে চাইবেন আমি তাই খাবো, তো আমি সেবা যত্ন করবো আপনার। আব্বা না, তুমি কোথাও যাবা না, তুমি আমার লগে থাকবা। কি কও? আব্বা আমার বড় পোলা আমার লগে থাকবে তুমি। থামো তোমরা, আমি কারো কাছে যাইব না। তোমরা তো আমারে নিয়ে গেছো, জঙ্গলে ফেলাই দিছো বাঘে খাওয়ার জন্য, সিংহে খাওয়ার জন্য। তোমরা কি মানুষ না অমানুষ? বশির ভাই, সন্তানরা তো ভুল করবই, কিন্তু মা বাবারা তো ক্ষমা করেই দিতে হইবে। কি করবেন? আপনারই তো সন্তান, আর আপনি তো ওদেরকে অস্বীকার করতে পারবেন না। ওরা ভুল করছে, ওদের ভুল ওরা বুঝতে পারছে, আপনি ক্ষমা করে দেন। ভাই, আপনি যেহেতু এত করে বলছেন, আমি ক্ষমা করে দিলাম। আমি মন থেকে ওদেরকে ক্ষমা করে দিলাম। আব্বা চলো চলো ঘরে চলো।